গল্পের শুরুতে জিং এয়ার নামের মেয়েটি একটি জাদুকরী পরিবারে জন্মে, তাই সে খুব বিখ্যাত। তার বিশেষ ক্ষমতা আছে, সে ভূতপ্রেত দেখতে পায়, তাই অনেকেই তার কাছে খারাপ আত্মা দূর করতে, ভাগ্য জানতে বা ভবিষ্যৎ সম্পর্কে প্রশ্ন করতে আসে। আজ জিং এয়ার একজন লোকের শরীর থেকে দুষ্ট আত্মাকে সরাচ্ছিল। হঠাৎ তার ফোনের রিংটোন বেজে উঠল, যা শুনে সে বিরক্ত হল। সবাই একে অপরের দিকে তাকালো, কারণ কেউ জানত না ফোনটা কোথা থেকে বাজছে। পরের মুহূর্তে জিং এয়ার তার হাতের ঘড়ির দিকে তাকিয়ে বুঝল যে এটা তার ঘড়ির অ্যালার্ম। সে আর দেরি না করে তার জাদুকরি পোশাক খুলে ফেলল। নিচে তার স্কুলের পোশাক ছিল। এরপর সে অতিথিদের ফেলে স্কুলে ছুটে গেল। জাদুকরি হওয়ার পাশাপাশি জিং এয়ার একজন সাধারণ স্কুলের ছাত্রীও। অন্য শিক্ষার্থীদের মতো সেও দেরিতে আসায় স্কুলের বাস মিস হয়। সে অনেক দ্রুত সাইকেল চালালো, কিন্তু তবুও সে স্কুলে যেতে দেরি হয়ে গেল। তাই জিং এয়ার দেয়াল টপকে স্কুলে ঢুকলো, কিন্তু প্রায় পরেই যাচ্ছিল। ভাগ্য ভালো, জিয়াউঝি তাকে ঠিকমতো ধরে ফেলল। জিয়াউঝি ক্লাসের নিচের দিক থেকে দ্বিতীয় নম্বরে ছিল। আজ পরীক্ষা ছিল, তাই সে ভাবছিল জিং এয়ার, যে ক্লাসের সবচেয়ে খারাপ ছাত্রী, হয়তো আসবে না। সে এখানেই জিং এয়ারের জন্য অপেক্ষা করছিল। দুজন একসাথে ক্লাসের দিকে হাঁটতে লাগলো। কয়েকজন মেয়ে দৌড়ে এসে জিয়াউঝির সাথে ক্লাসে ঢুকলো, জিং এয়ারকে পুরোপুরি উপেক্ষা করে। স্কুলে জিং এয়ারের তেমন বন্ধু ছিল না, পড়াশোনাতেও সে দুর্বল ছিল। পরীক্ষার প্রশ্নপত্র দেখে মনে হচ্ছিল যেন এটি কোনো কঠিন বইয়ের লেখা। পরীক্ষার শেষের 2 মিনিট আগে সে তার সব উত্তর লিখে দিল। খারাপ ফল আসায় জিং এয়ার মন খারাপ করল, আর রাতে না ঘুমিয়ে পড়াশোনা করার সিদ্ধান্ত নিল। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই সে টেবিলের ওপর ঘুমিয়ে পড়ল। চশমা পরা একটি ছেলে টয়লেটে গেল। সে করিডোরের আলো একবার জ্বলছে আর একবার নিভছে তা খেয়াল করল না। দেয়ালে কয়েকটি ভেজা হাতের ছাপও সে দেখল না। ছেলেটি টয়লেটে বসার পর তার ঘাড়ে এক ফোঁটা জল পড়ল। সে উপরে তাকিয়ে দেখল একটি এলোমেলো চুলের জলভূত তার রক্তে ভরা মুখ খুলে তার মাথার উপরে ছিল। ছেলেটি ভয়ে পেয়ে ক্লাসে দৌড়ে গিয়ে সবাইকে বলল যে টয়লেটে জলভূত আছে। সবাই ভাবল সে মজা করছে। জিং এয়ার, যে ঘুমিয়েছিল, সে উঠে বসল, কিন্তু এই কথাটাকে তেমন গুরুত্ব দিল না। জিং এয়ার বাড়ি ফেরার পর তার মায়ের বকা শুনল। মা বলল, একজন জাদুকরী হয়েও সে তার গ্রাহকদের ফেলে চলে আসে, তার কোনো দায়িত্ববোধ নেই। জিং এয়ার আফসোস করে আগের মতোই মন্দিরে বসে সবার জন্য প্রার্থনা করল। এই পৃথিবীতে মানুষের অনেক আকাঙ্ক্ষা আছে। যাদের টাকা নেই তারা টাকা চায়, যাদের বন্ধু নেই তারা সঙ্গী চায়। আকাঙ্ক্ষা পূরণ না হলে মানুষ আনহ্যাপি হয়। জিং এয়ার প্রত্যেক গ্রাহককে বোঝায় যে এখন যা আছে তাতেই খুশি থাকতে হবে। কেউ জানে না যে একজন জাদুকরী হয়েও সে সাধারণ মানুষের মতো জীবনকে কতটা ভালোবাসত। আজ রাতের কাজ শেষ হতে আর মাত্র একজন গ্রাহক বাকি ছিল। জিং এয়ার তার সামনে আসা গ্রাহককে দেখে সাথে সাথে মুগ্ধ হয়ে গেল। ছেলেটির নাক উঁচু আর ঠোঁটগুলো ভরা ভরা। ছেলেটি তার পছন্দের মানুষ হিসেবে সম্পূর্ণ উপযুক্ত ছিল। তবে পরের মুহূর্তে তার চোখের সামনে ছেলেটি উল্টোভাবে হাঁটতে শুরু করল। একসময় একটি ছোট মেয়ে জ্যোতিষী বলেছিল যে জিং এয়ারের সত্যিকারের ভালোবাসা উল্টোভাবে আসবে। জিং এয়ার মনে মনে চিৎকার করে উঠল, এটা ঠিক না, কারণ যে কেউ উল্টোভাবে হেঁটে আসে তার জীবনে দুর্ভাগ্য আসে আর তার মৃত্যু কাছাকাছি থাকে। সে চায়নি তার সত্যিকারের ভালোবাসা সবেমাত্র আসার পরই মারা যাক। জিং এয়ার তার সত্যিকারের ভালোবাসার জন্য শুধু রূপই দেখত না, আরও একটি জরুরি বিষয়ে দেখত। সে জিজ্ঞেস করত, যদি রাস্তায় একটি কাদা শিশুকে দেখে তবে কি করবে? ছেলেটি উত্তর দিল যে সে শিশুটির পাশে থাকবে। জিং এয়ার ঠিক এই উত্তরটাই চেয়েছিল। ছেলেটি যে তার জীবনসঙ্গী হবে তা নিশ্চিত হওয়ার পর সে ইতস্তত না করে ছেলেটির হাত ধরে শপথ করল যে সে তাকে রক্ষা করবে। জিং এয়ার কথা দিল যে পরের 3 সপ্তাহের মধ্যে সে ছেলেটির সব দুর্ভাগ্য দূর করে দেবে। সে তার মায়ের কাছে সাহায্য চাইতে গেল। মা তাকে বকাঝকা করল যে মানুষটা মরতে চলেছে তাকে তার সাহায্য করা উচিত হয়নি, কারণ আগে একবার এমন ঘটনা ঘটেছিল যখন সে প্রায় বিপদে পড়েছিল। জিং এয়ার একবার একজন রেস্তোরাঁ মালিককে বাঁচাতে চেয়েছিল যে উল্টোভাবে এসেছিল, কিন্তু সে সেই দুষ্ট আত্মাকে তাড়াতে পারেনি। রেস্তোরাঁ মালিকের জীবনও বাঁচাতে পারেনি। এমনকি জিং এয়ারও প্রায় গাড়ির ধাক্কায় মারা গিয়েছিল। মা তাকে মনে করিয়ে দিল যে মানুষ উল্টোভাবে আসে তার মানে হলো বদলে দেওয়ার নিয়ম কার্যকর হয়ে গেছে। যদি সে জোর করে ভাগ্য পরিবর্তন করে তবে তার নিজের জীবন হারাতে হবে। জিং এয়ার হাল ছাড়তে রাজি ছিল না আর বলে উঠল যে সে প্রথম দেখাতেই ছেলেটিকে ভালোবেসে ফেলেছিল। পরের দিন ছেলেটি জিং এয়ারের স্কুলে নতুন ছাত্র হিসাবে এল। জিং এয়ার ঘুমিয়েছিল। সে হঠাৎ চমকে উঠে দাঁড়ালো। তারপর তার মনে পড়ল যে যখন সে জাদুকরী ছিল তখন মুখোশ পরা থাকত। ছেলেটি তার মুখ দেখেনি। তার উঠে দাঁড়ানো দেখে ক্লাসের সবাই তাকে নিয়ে হাসাহাসি করল। সবাই তাকে ফ্লাওয়ার গার্ল বলে ডাকল। ছেলেটি এগিয়ে এসে জিং এয়ারকে সাহায্য করল আর বলল যে তারা আগে একে অপরকে দেখেছিল, তাই জিং এয়ার তাকে দেখে অবাক হয়েছে। ছেলেটির নাম জিয়ান ইউ। জিয়ান ইউজের এই সাহায্যের কারণে জিং এয়ারের তার প্রতি ভালো লাগা আরও বেড়ে গেল। বাড়ি ফেরার পথে জিং এয়ার সেই রেস্তোরাঁ মালিককে দেখল যে মারা গিয়ে ভূত হয়ে গিয়েছিল। সে একটি বিলবোর্ডে পাগলের মতো লাথি মারছিল। জিয়ান ইউ ঠিক বিলবোর্ডের নিচ দিয়ে যাচ্ছিল। জিং এয়ার দ্রুত জিয়ান ইউজের দিকে ছুটে গেল।
জিয়ান ইউ তাকে টেনে তার বুকে নিলে সে বিলবোর্ডের নিচে চাপা পড়া থেকে রক্ষা পায়। জিং এয়ার ব্যাখ্যা করল যে সে লোকটিকে বাঁচাতে চেয়েছিল, কিন্তু উল্টো জিয়ান ইউ তাকে বাঁচাল। কথা শেষ করে সে জিয়ান ইউজের আঘাত দেখতে এগিয়ে গেল। জিয়ান ইউ এক ধাপ পিছিয়ে গিয়ে তাকে বলল যে সে হঠাৎ ছুটে এসেছিল, এটা বাঁচানো নয় বরং বোকামি। জিং এয়ার বুঝতে পারল না কেন জিয়ান ইউ বিপদের মুখে একটুও ভয় পায় না। সে আবার ভাবল জিয়ান ইউ তো দুর্ভাগ্য দ্বারা আক্রান্ত, সে নিশ্চয়ই এর আগে অনেকবার বিপদে পড়েছে। জিয়ান ইউকে বাঁচানোর জন্য সে বিখ্যাত ফুলপরি এর কাছে গেল আর অনেক টাকা দিয়ে কিছু তাবিজ কিনল। পরের দিন স্কুলে চশমা পরা ছেলেটিকে অ্যাম্বুলেন্সে ওঠানো হলো। জানা গেল গত রাতে চশমা পরা ছেলেটি আবার টয়লেটে জলভূতের দেখা পেয়েছিল আর ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে গিয়েছিল। জিয়াওঝি দেখল চশমা পরা ছেলেটা পুরোপুরি ভেজা আর ফিসফিস করে বলছে টয়লেটে জলভূত আছে। জিং এয়ার দেরিতে আসায় এই দৃশ্যটা দেখতে পেল না, কারণ গত রাতে সে ফুলপরির কাছে যাওয়া আসা করে ক্লান্ত ছিল। সে জিয়ান ইউজের ওপর পড়ে গেল, কিন্তু জিয়াও ঝি তাকে ধরে ফেল। জিং এয়ার অজ্ঞান অবস্থায় ঘুম থেকে উঠল। তখন স্কুল ছুটি হয়ে গিয়েছিল। হঠাৎ তার মনে পড়ল যে সে জিয়ান ইউকে তাবিজগুলো দিতে ভুলে গেছে। তার পরিকল্পনা ছিল তাবিজগুলো ব্যবহার করে একটি মিষ্টি প্রেমের সম্পর্ক শুরু করবে, তারপর নিজের পরিচয় জানাবে, কারণ প্রেমিক প্রেমিকাদের মধ্যে কিছু গোপন রাখা উচিত নয়। যেহেতু তার পরিকল্পনা ভেস্তে গেছে, সে জাদুকরি পরিচয়ে জিয়ান ইউকে তাবিজগুলো দিতে বাধ্য হলো। এবার সে দেখল জিয়ান ইউ উল্টোভাবে হাঁটছে আর পুরো ভেজা। সে সন্দেহ করল জিয়ান ইউ হয়তো জলের কারণে অসুস্থ হয়েছে আর তার মৃত্যুর সময় আরও কাছে চলে আসছে। সে জিয়ান ইউকে তাবিজগুলো দিল। সে কিভাবে ব্যবহার করতে হবে তা বলার আগেই জিয়ান ইউ হঠাৎ দাম জানতে চাইল আর তাকে টাকা লোভে মিথ্যা কথা বলার জন্য প্রতারক বলল। জিং এয়ারের ওপর বিশ্বাস না থাকলেও সে জিয়ান ইউকে বাঁচানোর আশা ছাড়ল না। সে এমনকি তার বিশ্ববিদ্যালয়ে ভর্তির লক্ষ্য পরিবর্তন করে জিয়ান ইউকে রক্ষা করব লিখল। জিয়ান ইউজের মৃত্যুর আর মাত্র 3 সপ্তাহ বাকি ছিল। জিং এয়ার আশেপাশে ডুবে যাওয়ার মতো বিপজ্জনক জায়গাগুলো দেখল। জিয়াওঝি জিং এয়ারের পরিচয় জানত আর তাকে সাহায্য করতে বলল। জিং এয়ার জলভূতের দ্বারা আক্রান্ত চশমা পরা ছেলেটিকে একটি তাবিজ দিল। জিং এয়ার বুঝল যে চশমা পরা ছেলেটি কেবল খুব দুর্বল। সবচেয়ে জরুরি হলো সে সুন্দর জিয়ান ইউ এর জন্য তাবিজগুলো রাখতে চায়। এই কথা বলার সাথে সাথেই জিং এয়ার দেয়ালে কয়েকটি ভেজা হাতের ছাপ দেখল, যা পুরুষের টয়লেট পর্যন্ত গেছে। এবার জিং এয়ার চশমা পরা ছেলেটির কথা বিশ্বাস করল, হয়তো ছেলেদের টয়লেটে সত্যিই কোনো ভূত আছে। ক্লাস চলার সময় জিং এয়ার ছেলেদের টয়লেটে দেখতে গেল। টয়লেটে বসার সাথে সাথেই একটি সম্পূর্ণ ভেজা জলভূত তার দিকে বড় মুখ খুল। সে তাবিজ লাগানো হাত দিয়ে জলভূতের মাথা ধরল আর জানতে চাইল জলভূতের কি সমস্যা। জলভূত জিং এয়ারের সামনে এক মুহূর্তে একটি ছোট সুন্দর প্রাণীতে পরিণত হলো। জিং এয়ার তাকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিল আর কথা দিল যে সে আর ছাত্রদের ভয় দেখাবে না। জিং এয়ার যখন চলে যেতে চাইল, তখন কয়েকজন ছেলে টয়লেটে ঢুকল। জিং এয়ার জলভূতকে ইশারা করল যেন কোনো শব্দ না করে। ঠিক তখনই জিয়ান ইউ ভেতরে এল। জিয়ান ইউজের আওয়াজ শুনে জলভূত দ্রুত বাইরে চলে গেল আর তার মাথার ওপর ভেসে উঠল। জিয়ান ইউ সাথেই ডুবে যাওয়ার মতো শ্বাসরোধ অনুভব করল। জিয়ান ইউকে বাঁচানোর জন্য জিং এয়ার পাইপে একটি তাবিজ লাগাল আর পাইপ তুলে জিয়ান ইউজের মাথার জলভূতের ওপর জল স্প্রে করল। জলভূত এদিক ওদিক লাফিয়ে ছেলেদের পেছনে লুকাল। জিং এয়ার জলভূত যেদিকে গেল সেদিকেই স্প্রে করতে লাগল যতক্ষণ না জলভূত অদৃশ্য হয়ে গেল। জিয়ান ইউ জলের কল বন্ধ করল। এখানে এই 1 নম্বর পর্বটা এখানে শেষ হয়। গত এপিসোডে ছেলেদের বাথরুমে জলভূতের সাথে যুদ্ধ হয়, ফলে জিঙ্গার ও জিয়ানিউকে 1 সপ্তাহের জন্য স্কুল পরিষ্কারের শাস্তি দেওয়া হয়। জিঙ্গার জিয়ানিউকে বোঝাতে চায় যে সে খারাপ না, তাই মিথ্যা বলে যে বাথরুমে তেলাপোকা ছিল। সে তেলাপোকা ঘৃণা করে বলেই নাকি পানির পাইপ দিয়ে জিয়ানিউকে স্প্রে করেছে, কিন্তু জিয়ানিউ ঠান্ডাভাবে বলে যে সে তেলাপোকার চেয়ে জিঙ্গারকে বেশি অপছন্দ করে, কারণ তেলাপোকা তাকে শাস্তি পেতে বাধ্য করবে না। জিয়ানিউ তাদের দুজনের মধ্যে দূরত্ব বজায় রাখতে বলে। জিয়ানিউ চলে যেতেই জিঙ্গার একটা চিৎকার শুনতে পায়। সে দেখে শাস্তি পাওয়া কিছু ছেলে গুদামের সামনে সিগারেট টানছে আর গুদামের ভেতরে একটা আগুনের ভূত দাঁড়িয়ে আছে। আগুনের ভূত এক ইশারায় মেঝেতে পড়া সিগারেটের টুকরোটা জ্বালিয়ে দেয়। এরপর আরেক ইশারায় জ্বলন্ত টুকরোটা কাগজের স্তূপের ওপর ফেলে দেয়। সাথেই আগুন জ্বলে ওঠে। জিঙ্গার ছুটে গিয়ে আগুন নিভিয়ে দেয় আর আগুনের ভূতকে আবার আগুন লাগানোর জন্য বকাঝকা করে। যে ছেলেটা ভূত দেখতে পায় না সে ভাবে জিঙ্গার তাকে উস্কাচ্ছে, তাই তার সাথে মারামারি করতে এগিয়ে আসে। জিঙ্গার মনে মনে ভয় পেলেও সাহস করে ছেলে 3টাকে তাড়িয়ে দেয়। কোনায় লুকিয়ে সব কথা শুনে জিয়ানিউ মনে মনে বলে জিঙ্গার সত্যিই খুব চালাক একটা মেয়ে। রাতে জিঙ্গার জলভূতের সাথে লড়ে তার সব মন্ত্র শেষ করে ফেলে। মা হঠাৎ ঘরে এসে তাকে আরও মন্ত্র দেন। মা জিয়ানিউকে সাহায্য করা থেকে তাকে আটকাতে না পেরে একটা বড় ছুরি নিয়ে ফ্লাওয়ার ফেয়ারিকে মন্ত্র বানাতে বাধ্য করে। জিঙ্গার মাকে কৃতজ্ঞতার সাথে জড়িয়ে ধরে আদর করে, কিন্তু সে জানে না যে ফ্লাওয়ার ফেয়ারি হুমকি পাওয়ার পর মনে মনে রেগেছিল আর মন্ত্রগুলোতে কারসাজি করেছে। জিঙ্গার মন্ত্রগুলো জিয়ানিউ
জিয়ানিউর মোবাইল ফোনের কভারে ঢোকাতে চায়। যখন সে দ্বিধায় ছিল তখন জিয়াওজি জিয়ানিউর পড়ার টেবিলে পড়ে যাওয়ার ভান করে তার ফোনটা তুলে নেয়। জিঙার ফোনটা হাতে নিতেই দেখে জিয়ানিউ তার ক্লাস টিচারের সাথে ক্লাসে ঢুকছে। জিয়ানিউর দাদি জিয়ানিউকে নতুন পরিবেশে তাড়াতাড়ি মানিয়ে নিতে সাহায্য করার জন্য ক্লাসের সব ছাত্রের জন্য মিষ্টি নিয়ে আসে। দাদি তাকে চিনে ফেলবে এই ভয়ে জিঙার তাড়াতাড়ি মাথা নিচু করে সে দেখে জিয়ানিউ ফোন খুঁজতে শুরু করেছে। তাই সে ক্লাস থেকে বেরিয়ে যায় আর মন্ত্রগুলো ফোনের কভারে ঢোকাতে চায়। জিয়াওজি যে তার পিছু নিয়েছিল তাকে কাজটা শেষ করতে সাহায্য করে। তারা দুজনের কাজ দাদি দেখে ফেলে। দাদি বুঝতে পারে এটা জিয়ানিউর ফোন। জিঙার এই সুযোগে ফোনটা দাদির হাতে তুলে দেয় আর বলে যে সে জিয়ানিউর ফোনটা খুঁজে দিয়েছে। দাদি ফোনটা জিয়ানিউকে ফেরত দেন আর খুশি হন যে তার নাতি বন্ধু পেয়েছে। কিন্তু জিয়ানিউ ডেনিশ করে যে জিঙার ও জিয়াওজি তার বন্ধু। জিঙার হঠাৎ জোরে ঘোষণা করে যে সে জিয়ানিউর বন্ধু হতে চায় আর জিয়ানিউদের বাড়িতে খেতেও যেতে চায়। জিয়াওজি জিঙারকে বেহায়া বলে অভিযোগ করে। জিঙার তার পরিকল্পনা বলে তারা জিয়ানিউদের বাড়িতে খেতে যেতে পারে আর সুযোগ বুঝে বিভিন্ন জায়গায় মন্ত্রগুলো লুকিয়ে রাখতে পারে। সে জিয়াওজিকে দাদিকে আটকে রাখতেও বলে। জিয়াওজি দাদির সাথে বাজার করতে যায়। জিয়ানিউ দরজায় দাঁড়িয়ে জিঙারকে ঢুকতে দেয় না। জিঙার তার মায়াবী চোখ পিটপিট করে আদর করে আর সফলভাবে জিয়ানিউকে তার বাধা দেওয়া থেকে বিরত করে। জিয়ানিউ যখন অসাবধান ছিল তখন সে মন্ত্রগুলো বিভিন্ন কোণায় লুকিয়ে রাখে, শুধু জিয়ানিউ শোবার ঘর ছাড়া। জিয়ানিউ তাকে তার ঘরে ঢুকতে দেয় না। জিয়ানিউ তাকে এক গ্লাস জল দেয় আর তাকে চুপচাপ বসতে বলে যাতে সে ঘোরাঘুরি না করে। জিঙার গরম জলের গ্লাসটা ধরে আর ভাবে জিয়ানিউ কত যত্নশীল একটা ছেলে। জিয়ানিউ এটা শুনে জলটা ফেরত নিতে চায়। টানাটানির সময় জল টেবিলে ছড়িয়ে পড়ে। জিঙার মাথা ঘুরিয়ে দেখে তাদের মধ্যে দূরত্ব কমে গেছে, তাই সে আরও কাছে আসে। যখন পরিবেশটা একটু রোম্যান্টিক হচ্ছিল তখন দাদি বাজার থেকে ফিরে আসে। জিয়ানিউ দ্রুত উঠে দাঁড়ায়। দাদি রান্নাঘরে ব্যস্ত হয়ে অনেক খাবার তৈরি করে। জিঙার মজা করে খেতে থাকে। জিয়াওজি জিয়ানিউকে মনে করিয়ে দেয় যে তার দাদি তার এত যত্ন নিয়েছে, তাই তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। দাদি ব্যাপারটা আড়াল করার জন্য বলে যে জিয়ানিউর বাবা মা বিদেশে কাজে ব্যস্ত, তাই তারা জিয়ানিউকে তার কাছে রেখে গেছে। তবে তারা নিয়মিত ফোন করে। জিঙার বুঝতে পারে যে পারিবারিক সমস্যার কারণে জিয়ানিউর মনমরা স্বভাব হয়েছে। জিয়ানিউকে সান্ত্বনা দেওয়ার জন্য সে বলে যে সে আসলে দত্তক নেওয়া সন্তান। তার পালক মা বন্দুক আর ছুরি নিয়ে খেলাধুলা করতে পছন্দ করে, কিন্তু তার রান্না ভালো নয়, তাই সে দাদির রান্না করা খাবার খেতে খুব পছন্দ করে। খাওয়ার পর জিয়াওজি তাকে ঘরে টেনে নিয়ে তার জন্মপরিচয় জানতে চায়। সে স্বীকার করে যে তার আসল বাবা মা 8 বছর বয়সে তাকে পালক মায়ের কাছে দিয়ে যাওয়ার পর আর ফিরে আসেননি। কথা শেষ হওয়ার পর জিঙার সব বুঝতে পারে তারা জিয়ানিউর শোবার ঘরে আছে। সে মন্ত্রগুলো আলমারির ওপরের একটা বাক্সে লুকিয়ে রাখতে চায়। অসাবধানতাবশত সে বাক্সটা ফেলে দেয় আর ভেতর থেকে তীরন্দাজ চ্যাম্পিয়নের অনেকগুলো সোনার পদক বেরিয়ে আসে। তখন তারা দুজন জানতে পারে যে জিয়ানিউ একসময় খুব ভালো তীরন্দাজ ছিল। ক্লাসের অন্য ছাত্ররাও এই গোপন কথা জেনে যায়। ছাত্ররা দাদির দেওয়া মিষ্টি খেতে খেতে ইন্টারনেটে দেখে যে জিয়ানিউ অনেকবার তীরন্দাজ চ্যাম্পিয়ন হয়েছে আর সে ভবিষ্যতের একজন জাতীয় ক্রীড়াবিদ। কিন্তু হোস্টেলে আগুন লাগানোর কারণে তাকে স্পোর্টস স্কুল থেকে বের করে দেওয়া হয়। এরপর জিয়ানিউ যে একজন আগুন লাগানোর লোক, এই খবরটা ছড়িয়ে পড়ে। ছাত্ররা তাকে বিকৃত আর পাগল বলে অপমান করে। জিয়ানিউ জানে না যে তার গোপন কথা ফাঁস হয়ে গেছে। ঘরে শব্দ শুনে সে দ্রুত ছুটে যায়। জিঙার এই সুযোগে মন্ত্রগুলো বিছানার নিচে রেখে দেয়। সে বাক্সটা গুছিয়ে রাখতে চেয়েছিল, কিন্তু হঠাৎ তার বাড়িতে ফোন আসে। সে জানতে পারে যে অতিথিরা সবাই পরীর আসার জন্য অপেক্ষা করছে। সে আর অন্য কিছুর কথা না ভেবে দ্রুত বাড়ির দিকে ছুটে যায়। দাদি তার ব্যাগ নিয়ে তার পিছু নেন আর জিঙারকে স্বর্গের পরী বলে ডাকে। আসলে দাদি যখন তাকে জিয়ানিউর মোবাইল ফোনের কভারে মন্ত্র ঢোকাতে দেখে তখনই তিনি জিঙারকে চিনে ফেলেন। জিয়ানিউর জন্য তার চিন্তার জন্য তাকে ধন্যবাদ জানাতে দাদি তার পছন্দের খাবার নিয়ে মন্দিরে আসে। জিঙার যখন তাড়াতাড়ি খাচ্ছিল তখন জিয়ানিউ হঠাৎ করে ছুটে আসে। কিছুক্ষণ আগে দাদি তার নতুন বন্ধুদের খুঁজতে খাবার নিয়ে গিয়েছিল। জিয়ানিউ সন্দেহ করে গোপনে দাদির পিছু নেয়। সে জানতে পারে যে দাদির তথাকথিত বন্ধু হলো স্বর্গের পরী। সে ভুল করে ভাবে জিঙার টাকা হাতিয়ে নেওয়া ছাড়াও খেতেও চায় আর জিঙারকে নির্লজ্জ বলে গালি দেয়। জিঙার হতবাক হয়ে যায় আর জিয়ানিউর অপমানে দুঃখ পায় না, বরং অন্য একটা কথা মনে করে। কিছুক্ষণ আগে জিয়ানিউ যখন এসেছিল তখন সে দেখেছিল যে জিয়ানিউর শরীর আগুনে জ্বলছে। এর মানে হলো জিয়ানিউ আগুনে পুড়ে মারা যাবে। এই মুহূর্তে সে জানে না যে জিয়ানিউকে স্কুলের গুদামের আগুনের ভূত টার্গেট করেছে। আগুন লাগানোর গুজব ছড়িয়ে পড়ার পর জিয়ানিউ স্কুলে একা হয়ে পড়ে। শুধুমাত্র জিঙার আর জিয়াওজি গুজবকে পাত্তা না দিয়ে তার সাথে একসাথে খেতে রাজি হয়। ক্লাসের পরিবেশ জিয়ানিউর কাছে দমবন্ধ লাগছিল। সে আবর্জনা ফেলার অজুহাতে গুদামে আশ্রয় নিতে যায়, কিন্তু সে ভেতরে ঢুকতেই গুদামের দরজা নিজেই বন্ধ হয়ে যায়। শীঘ্রই ক্লাসের ছাত্ররা দেখে যে গুদামে দাউ দাউ করে আগুন জ্বলছে। জিঙার জিয়ানিউর মোবাইল ফোনের কভার থেকে অভিশাপটা বের করে দেখে যে তাতে লেখা আছে ডংচুয়ান জেনারেল
একজন বড় বোকা, আর ডংচুয়ান জেনারেল হলো তার মায়ের নাম। মন্ত্রটা নকল বুঝতে পেরে সে রেগে ফ্লাওয়ার ফেয়ারিকে গালি দেয়। গুদামের ভেতরে জিয়ানিউ আগুনে ঘেরা। একই রকম দৃশ্য দেখে তার হোস্টেলের আগুনের দুর্ঘটনার দুঃখের কথা মনে পড়ে যায়। আগুনের ভূতও তার অনুশোচনার সুযোগ নিয়ে তাকে বেঁচে থাকার আশা ছেড়ে দিতে উস্কে দেয়। ঠিক সেই মুহূর্তে জিঙার গুদামের দরজা ভেঙে দেয় আর আগুনের ভূতকে আটকাতে লবণ ছিটায়, কিন্তু লবণের শক্তি কম। কয়েক সেকেন্ড পর আগুনের ভূতও আরও শক্তিশালী হয়ে ফিরে আসে। জিঙার যখন আর লড়তে পারছিল না, তখন জিয়াউজি কাঁচ ভেঙে ফায়ার এক্সটিংগুইশার দিয়ে স্প্রে করে আগুনের ভূতও পালিয়ে যায়। জিঙার ধোঁয়ায় ভরা পরিবেশে জিয়ানিউর দিকে হাত বাড়িয়ে দেয় আর জিয়ানিউকে বের করে নিয়ে আসে। জিয়ানিউর আগে আগুন লাগানোর রেকর্ড থাকায় ক্লাসের শিক্ষক সন্দেহ করেন যে এবারও জিয়ানিউ ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়েছে। জিঙার জিয়ানিউর দুর্ঘটনার জন্য খুব চিন্তিত হয়ে পড়ে। রাতে দাদি তার কাছে এসে আসল কথাটা বলে। জিয়ানিউ ছোটবেলা থেকেই দুর্ভাগ্য দ্বারা আক্রান্ত ছিল। দেশ বিদেশের কোনো ওস্তাদি তাকে সাহায্য করতে পারেনি, আর চারপাশের মানুষজন সবসময় জিয়ানিউকে অদ্ভুত চোখে দেখত, তাকে অভিশপ্ত বলতো আর তাদের সন্তানদের তার সাথে মিশতে দিত না। এমনকি কিছু লোক তার জীবন মৃত্যু নিয়ে বাজি ধরত। ধীরে ধীরে জিয়ানিউর বিশ্বাস ভেঙে যায়। তাকে কখনোই দুর্ভাগ্য শেষ করে দেয়নি, বরং মানুষের কথা তাকে ধ্বংস করেছে। জিঙার দাদিকে সান্ত্বনা দিতে চেয়েছিল, কিন্তু সে দেখে যে তার শরীর স্পর্শ করতে পারছে না। আসলে দাদি জিয়ানিউর জন্য বহু বছর ধরে পরিশ্রম করে ক্লান্ত হয়ে গিয়েছিল, আর তার নাতির শেষ দেখা না পেয়েই মারা গিয়েছিল। জিঙার বুঝতে পারে যে তার সামনে দাদির আত্মা। সে জিয়ানিউর জন্য চিন্তিত হয়ে তার কাছে এসেছিল। দাদি তাকে জিয়ানিউর হাত শক্ত করে ধরতে আর তাকে একা না ছাড়তে অনুরোধ করে। সে কাঁদতে কাঁদতে প্রতিজ্ঞা করে যে সে যদি কাউকে ভালোবাসার সিদ্ধান্ত নেয়, তবে সে সবসময় তাকে ভালোবাসবে। যেমন ঈশ্বর মানুষকে ত্যাগ করে না, মা সন্তানকে ত্যাগ করে না। দাদির আত্মা অদৃশ্য হওয়ার পর সে দ্রুত দাদির মন্দিরের দিকে ছুটে যায়। যাই হোক না কেন, সে জিয়ানিউর পাশে থাকবে। দুঃখী জিয়ানিউ তাকে চলে যেতে বলে। সে পরীর মতো গম্ভীরভাবে এক ধাপ এগিয়ে আসে। এখানেই 2 নম্বর পর্বটা শেষ হয়।